দেশ পরিচালনায় অনভিজ্ঞরাই কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ নেতাদের। কাল বগুড়া ও রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। একটি দলের পক্ষে গণমাধ্যমের পক্ষপাতিত্বের অভিযোগ নাহিদের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন নিয়ে ভয় বা শঙ্কার কিছু নেই, উত্তেজনা থাকবেই। সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার, বললেন উপদেষ্টা রিজওয়ানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে কালিমা লিপ্ত করতে চাচ্ছে, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের। রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণার সময় তিনি অভিযোগ করেন। প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাদের সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্র করছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। প্রচারণার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে ধানের শীষের একটি মিছিল মতিঝিল থেকে বের হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে সকালে পুরনো ঢাকার গোপীবাগ সহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এলাকার উন্নয়নে ভোট চান ধানের শীষে। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং ৩১ দফার আলোকে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরকরণ নিয়ে, সেগুলোর বিষয়ে আমরা কথা বলছি। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই মবক্রেসি, সহিংসতা ও বিশৃঙ্খলার মাধ্যমে এদেশে রাজনীতি করতে চায়। সকালে নগরীর সল্ট গোলা ক্রসিং ও তার আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, একটি গোষ্ঠী প্রথম থেকেই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে আসছে, কিন্তু জনগণ নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছে। দৃশ্যমান রাজনীতি যারা করে না তাদের থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি ও সহনশীল রাজনীতি চায় বলেও জানান সিনিয়র নেতা। আগামীকাল বগুড়া সফরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায়। শুক্রবার সকাল থেকে বগুড়া ৬ ও ৭ আসনে শুরু হবে তার নির্বাচনী প্রচারণা কর্মসূচি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরা রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ২১ বছর পর পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সেখানে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। তারেক সাহেব আসবে, আমরা সবাই তাকে একটু স্যালুট জানাবো। আসার কথা শুনে আমরা খুব খুশি। সবাই দোয়া রাখবেন ও যেন আমাদের কাছে সুস্থ শরীরে এবং সশরীরে দেখা করতে পারে। ঢাকা ক্রানগঞ্জ থেকে আসছি, শুধু পরিদর্শনের জন্য। কালকে সে আসবে, আজকে এসে দেখে গেলাম। কালকে তো অনেক ভিড়ে না সাক্ষাৎকার হতে পারে, সেই জন্য আজকে আমরা এসে গেলাম। প্রবীণ নবীন সবাই আমরা তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে তিনি অতি শীঘ্রই আসবে আমাদের মাঝে, আর আমরা তাদের সাথে দেখাবার্তার কথা এগুলো বলবো। আরও দেশের জন্য উন্নয়ন কাজ করবে, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারেক রহমানকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী তাকে সাদরে
গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছেন প্রত্যেকটা মানুষ, যে তারা একটু এক নজর তাকে চোখে দেখবে, সামনে থেকে দেখবে, এই আশা নিয়ে সবাই বসে আছে যে তাকে দেখবেন এবং তার হাত ধরে এই বাংলাদেশের একটা বিশাল উন্নতি হবে এবং সব কিছুর একটা পরিবর্তন হবে। তারেক রহমান আসছে, আমাদের গ্রামের বাড়ির ইউনিয়নের লোকজন খুব খুশি তাকে দেখার জন্য। বগুড়া ৬ সদর আসনে এর আগে প্রার্থী হতেন তার মা বেগম খালেদা জিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দীর্ঘ ২২ বছর পর আগামীকাল রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝেই তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দেবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন, এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারব। রাজশাহীর মাটি, বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে চান বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার নিজ আসন ঢাকা 15-র কাফরুল এলাকায় নির্বাচনী প্রচারণায় কথা বলেন তিনি। সকালে উত্তর কাফরুল হাই স্কুল থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির। এ সময় শিক্ষকদের সাথে আলাপকালে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে শিক্ষাকে। পরে সেখান থেকে পূর্ব কাফরুল পর্যন্ত প্রচারণা চালান। এ সময় পূর্ব কাফরুলে অবস্থিত হাইটেক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এই আসনের রাস্তাঘাটের বেহাল দশায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কার সহ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের আশ্বাস দেন তিনি। আসন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দিই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি, আস্থার ভার নিজের হাতে না নেই। জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমরা আশা করি
যে সমবেতভাবে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা একটা আদর্শ এলাকা করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণার সময় এ মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন করাই প্রথম লক্ষ্য বলে জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশ যে ভারতীয় আধিপত্যবাদে আটকে রয়েছে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক সহাবস্থান আর আগের মতো নেই বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সারা দেশে প্রার্থীদের শারীরিক হেনস্থা সহ নারীদের ওপর হামলা হচ্ছে। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এবার কিন্তু 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা কেউই এখানে শত্রু না, ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত। এটাই গণতন্ত্র। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী প্রচারণাও। প্রচারণার 7ম দিনে দেশের নানা জায়গায় বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তাদের বিরামহীন পদচারণায় জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানান প্রতিশ্রুতির ঝুলি ভরা বুলিতে জনগণকে কাছে টানতে চাইছে সব দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ ইতিপূর্বে ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি, এজন্য মানুষ জেগে উঠেছে। সকালে নাটোর সদর উপজেলার চৌরিবাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের 2500 উপজেলার উচিতপুর বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ 2 আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এ সময় সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নজরুল ইসলাম আজাদ এলাকাবাসীর সমস্যার সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেন। সকালে ফরিদপুর শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে ফরিদপুর 3 সদর আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ প্রায় 200 নারী উদ্যোক্তার সাথে তারুণ্যের কথা অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে চট্টগ্রাম 15 আসনে সাতকানিয়ার গাঠিয়াডাঙ্গা ঘোলাঘাট বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী নাজবুল মোস্তফা আমিন। এছাড়া চট্টগ্রাম 1 আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম মিরসরাইয়ের বারোয়ের হাটে গণসংযোগ করেন। এদিকে মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে নির্বাচনী গণসংযোগে নতুন মাত্রা যোগ করেছে এসএসসি 1990 ও 91 ব্যাচের বন্ধুরা। সকালে মানিকগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হিজুলি বাজার এলাকায় তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে বিএনপির পক্ষে ভোট চান। ফেনী 2 আসনের ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বুধবার সকাল থেকে কাজিরবাগ ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় বিএনপির সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানু সহ নেতাকর্মীরা অংশ নেন। নোয়াখালী 4 আসনে সদর উপজেলার পশ্চিম চর উড়িয়া মেজর মান্নান দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে সহস্রাধিক নারী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পুত্রবধূ নীলিমা আক্তার। সকাল থেকে ঝালকাঠি 1 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল গণসংযোগ শেষে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কুন্নর দরবার শরীফ মাঠে উঠান বৈঠক করেছেন। এ সময় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নির্বাচনী প্রচারণা হয়েছে শহরের নিউ মার্কেট মোড়ে। পদযাত্রা করে আইনজীবীরা সেখানে যান। ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণসংযোগ ও পথসভা করেছেন সাভার পৌর এলাকার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড এলাকায়। খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বলেন, জনগণ যে সরকার নির্বাচন করবে তার পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠক প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ব্রিফিংয়ে জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে পেশ করা হবে দেশটির সিনেটে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতিকে কষ্টসাধ্য ও জটিল হিসেবে উল্লেখ করেছেন বলেও জানান ইসি সচিব। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, ভয় বা শঙ্কার কিছু নেই, বরং ভয়ের আবহ তৈরির চেষ্টা হচ্ছে, বললেন পরিবেশ, বন ও জলবায়ু এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন উত্তেজনাপূর্ণ হবেই, সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার। পরাজিত শক্তি আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে তার প্রস্তুতিও সরকারের রয়েছে বলে জানান। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহও বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা ও পটুয়াখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সেনা সদস্যদের টিম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনায় সেনাবাহিনী প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান। আলোচনাকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা মাসমুম। প্রত্যক্ষদর্শী পুলিশ জানিয়েছে, সকালে মাদ্রাসার সামনে মহাসড়কের পাশে অটোরিকশাটি দাঁড়িয়েছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় 2 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও ভেজাল পণ্য জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি গোডাউনে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় 4 কোটি টাকা দামের ভারতীয় শাড়ি, 3 পিস, বোতল, ভেজাল অলিভ অয়েল ও অলিভ অয়েল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় অবৈধ ব্যবসায়ীরা। জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে জয়পুরহাট সদরে নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এই মহড়া শুরু হয়। এতে নেতৃত্ব দেন জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ। জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি নামে অনুষ্ঠান হয়েছে। স্থানীয় মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানে প্রার্থীরা তাদের নির্বাচনী অঙ্গীকার, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে বক্তব্য দেন। নির্বাচন সামনে রেখে কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়। এতে উপজেলার 221টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তার বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। নির্বাচনের নিরাপত্তায় খাগড়াছড়ি ও চট্টগ্রামের 3টি সংসদীয় আসনে 344টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবি। রামগর্জন 43 বিজিবি এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রামগর্জন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম।
জয়পুরহাটে শেষ হলো দুদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। জয়পুরহাট ও গাইবান্ধা জেলার গণমাধ্যম কর্মীরা অংশ নেন এতে। পরে 50 জনকে সার্টিফিকেট দেয়া হয়। স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান। কৃষি যান্ত্রিকীকরণ ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ময়মনসিংহে কৃষকের সময় বাঁচাতে রাইস ট্রান্সপ্লান্টার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত কৃষক সমাবেশ হয়েছে ময়মনসিংহে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আফসানা আনসারি ও প্রান্তিক কৃষকরা বক্তব্য রাখেন সমাবেশে। উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 151তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। রাজবাড়ীতে নিয়োগ, পদোন্নতি, বেতন নির্ধারণ জটিলতা ও বেতন বৈষম্য দূরীকরণ সহ 6 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা কমিটি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তারা। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 13তম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 4020 শিক্ষার্থী অংশ নেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশ পরিচালনায় অনভিজ্ঞরাই কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ নেতাদের। কাল বগুড়া ও রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। একটি দলের পক্ষে গণমাধ্যমের পক্ষপাতিত্বের অভিযোগ নাহিদের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র, বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন নিয়ে ভয় বা শঙ্কার কিছু নেই, উত্তেজনা থাকবেই, সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার, বললেন উপদেষ্টা রিজওয়ানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশেষ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।